ডুয়ার্সের আলিপুরদুয়ার শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে বক্সা জঙ্গলের গভীরে জয়ন্তী নদীর ধারে অবস্থিত ছোট জয়ন্তী গ্রাম। আর গ্রামটির চারপাশ জুড়ে ছড়িয়ে রয়েছে চোখ জোড়ানো সুন্দর সব প্রাকৃতিক দৃশ্য। এই জয়ন্তী গ্রাম থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ভুটান পাহাড়ে রয়েছে মা সতীর 51 সতীপীঠের মধ্যে অন্যতম একটি স্থান ও মহাকাল বাবার এক প্রাকৃতিক গুহা মন্দির, যার নাম হলো জয়ন্তী মহাকাল ধাম। দুর্গম পাহাড়ে অবস্থিত মহাকাল মন্দিরের দর্শন ও পুজো দিতে প্রতি বছর মহাশিবরাত্রির সময় কয়েক লক্ষ ভক্তরা ভিড় করে এই স্থানে, আর সাথে উপভোগ করে চারপাশের মনোরম প্রাকৃতিক পরিবেশের। কি রহস্য রয়েছে জয়ন্তী মহাকালে, আর কি করেই বা আসবেন এই স্থানে, এসব কিছু উত্তর জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। নমস্কার বন্ধুরা, হিস্ট্রি স্প্রিং জিরোতে আপনাদের স্বাগতম। ডুয়ার্সের রানী বলা হয় এই জয়ন্তী গ্রামকে। আর জয়ন্তী চোখ জোড়ানো পাহাড়, নদী, জঙ্গলের সৌন্দর্যের পাশাপাশি রয়েছে বিখ্যাত এই মহাকাল ধাম। ভুটান পাহাড়ে অবস্থিত পাহাড়ের ভিতরের এক প্রাকৃতিক গুহায় এই মন্দিরটি। অন্যান্য শিবক্ষেত্রের মতন পথ দুর্গম, তবে এ পথে যে প্রাকৃতিক সৌন্দর্য ধরা দেয় তা মোহময়। মন্দিরে যাবার পথটি খুব সুগম না হলেও দুর্গমও নয়। দুপাশে ঘন সবুজ পাহাড় ও কাচের মতো স্বচ্ছ জয়ন্তী নদী পেরিয়ে পাহাড়ের খাড়া সিঁড়ি দিয়ে পায়ে হেঁটে যেতে হয় মহাকালের দর্শন পেতে। কি করে আসবেন এই স্থানে? জয়ন্তী আসতে হলে প্রথমে ট্রেনে বা বাসে আসতে হবে আলিপুরদুয়ারে। বিশেষ করে ট্রেনে আসলে আপনারা নামবেন আলিপুরদুয়ার জংশন অথবা নিউ আলিপুরদুয়ার স্টেশনে। তারপরে আপনারা চাইলে ছোট গাড়ি বা অটোরিকশা করে যেতে পারেন জয়ন্তী গ্রামে। প্রাইভেট গাড়ির পাশাপাশি সরকারি বাস যায় আলিপুরদুয়ার NBSTC বাস স্ট্যান্ড থেকে। তবে শিবরাত্রির আগে বা পরে যদি যেতে চান তাহলে বক্সা ফরেস্টের গেটে জনপ্রতি আনুমানিক 150 টাকা করে ও গাড়ির জন্য আরো কিছু টাকা দিতে হবে বন বিভাগকে। তবে যদি সরকারি বাসে যান তাহলে কোনো টাকা লাগে না। তবে শিবরাত্রির সময় 5 দিন আগে থেকে 5 দিন পর পর্যন্ত কোনো গাড়ি বা মানুষকেই টাকা দিয়ে এন্ট্রি করতে হয় না, তখন সবার জন্য এন্ট্রি ফ্রি থাকে। আমি শিবরাত্রির সময় গিয়েছিলাম, তাই কোনো টাকা লাগেনি। তারপর জয়ন্তী পৌঁছে জয়ন্তী নদী রিভারবেড ধরে পায়ে হেঁটে যাত্রা শুরু। হাজার হাজার মানুষ আসেন এ সময়, সেজন্য শিবরাত্রির সময় এখানে থাকে পর্যাপ্ত পুলিশ প্রশাসন। যাত্রাপথ এতটাই মোহময় যে 8 থেকে 80 সবাই আসেন এ সময়। যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ভক্তবৃন্দের সেবার জন্য 5 দিন ধরে চলে অনেক ভান্ডারা, বিশ্রাম স্থান, এমনকি অস্থায়ী চিকিৎসালয় পর্যন্ত। এখানে বলে রাখা ভালো, শিবরাত্রির সময় ছাড়া বাকি সময়ে আসলে 7 থেকে 8 ঘন্টার মধ্যে জয়ন্তী থেকে মহাকাল ধাম দর্শন করে ফিরে আসা যায়। কিন্তু শিবরাত্রির আগে ও পরের কিছুদিন এই 7 থেকে 8 ঘন্টায় লেগে যায় 25 থেকে 35 ঘন্টার মতন। তবে এ সময় আপনি এই দুর্গম স্থানে সবকিছুই পেয়ে যাবেন একদম বিনামূল্যে। মহাকাল ধামটি যেহেতু ভুটানে, তাই ভারতের পাশাপাশি ভুটান রাজাও এ সময় অনেক স্বেচ্ছাসেবক পাঠায় ভক্তদের সহায়তার জন্য। তবে এটা ঠিক, ভুটানের স্বেচ্ছাসেবকদের জন্যই লক্ষ লক্ষ মানুষ অনায়াসে দুর্গম পথ পাড়ি দিয়ে দর্শন করতে পারে মহাকাল বাবার। সবাই লাইন করে একে একে দীর্ঘ 20 থেকে 30 ঘন্টা পর্যন্ত ধীরে ধীরে পায়ে হেঁটে দুর্গম পথ পেরিয়ে পুজো দিতে হয়। যাত্রাপথে জয়ন্তী নদীর উপরে নির্মাণ করা অস্থায়ী বাঁশের সাঁকো পেরিয়ে লোহা সিঁড়ি বেয়ে যেতে হয় মন্দিরে ওঠার সিঁড়ির সামনে। তারপরে শুরু হয় পাহাড়ে ওঠার পালা। একদম খাড়াই পাহাড়ি সিঁড়ি বেয়ে লাইন দিয়ে যেতে হয়। পাহাড় কেটে তৈরি করা সিঁড়িগুলি খুবই সংকীর্ণ, পায়ে হেঁটে মাত্র 2 জন লোকই যেতে পারে। তবে কোনো কোনো স্থান এতই সংকীর্ণ যে কোনো দিক থেকে মাত্র একদিকের লোকরাই যেতে পারে। এইভাবে আমি দীর্ঘ 20 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে মন্দিরের সামনে যেতে পারি। তারপরে মন্দিরের ভেতরে খালি পায়ে শুধু ফুল ও ফল, মানে পূজার জিনিস নিয়ে 15 জন করে লোক প্রবেশ করানো হয়। প্রাকৃতিকভাবে হাজার হাজার বছর থেকে তৈরি একটি গুহার ভিতরে লোহা সিঁড়ি বেয়ে উপরে উঠে পাথরে খাস দিয়ে যেতে হয় বাবার গুহার সামনে। গুহার প্রবেশপথই একদম ছোট একটি গর্তের মতন, একবারে একজনে প্রবেশ করতে পারে। আর গুহার ভিতরে বেশি হলে 5 থেকে 7 জন মাথা নিচু করে বসতে পারে। গুহার ভিতরে রয়েছে মহাদেবের একটি লিঙ্গ ও একজন পুরোহিত। তারপরে পুজো হলে পাশে রয়েছে মায়ের গুহা।
তাতেও একটি লোহার মই বেয়ে যেতে হয়। সত্যি জয়ন্তী মহাকাল ধাম যেন এক মোহময় স্থান। তাই তো প্রতি বছর দুর্গম এই স্থানে আসে 8 থেকে 80 বছরের লক্ষ লক্ষ ভক্তরা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় মহাকাল।